শুরু হচ্ছে আজকের গল্প দাই। কলমে মাধবী ভট্টাচার্য। বিয়ের পর দুদিক সামলাতে গিয়ে ছেলেদের একেবারে নাজেহাল অবস্থা। দুদিক বলতে বউ আর মা। ভাস্কর কথায় কথায় এমনটাই বলে। আমি রেগে গিয়ে বলি, বলো ছেলেদের নয়, ন্যাকা ছেলেদের। দুদিক সামলানো আবার কি? যেটা সত্যি সেটাই তো বলবে। সবসময় সত্যিটা বললেই তোমার মুখ থাকবে বলছো? মিটিমিটি হাসে ভাস্কর। এর মানে কি? কি বলতে চাইছো তুমি? আমি তেড়ে ফুঁড়ে উঠি। কিছুই না, ভাত দাও দেখি, অফিসে দেরি হয়ে যাচ্ছে। বুঝতে পারি প্রসঙ্গটা টানতে চাইছে না ভাস্কর। খেয়ে অফিসে বেরিয়ে যায় সে। আমি একা ঘরে কি করব বুঝে উঠতে পারি না। শাশুড়ি মা গোসা করে মেয়ের বাড়ি চলে গেছেন। দিব্যি একখান অস্ত্র পেয়েছেন। পান থেকে চুন খসতেই পোটলা পুটলি নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন। যতদিন ভাস্কর গিয়ে অনুনয় বিনয় করে ফিরিয়ে না আনছে ততদিন সেখান থেকে নড়ার নামটিও করছেন না। সবই আমাকে শায়েস্তা করার চক্রান্ত। আমাকে দেখিয়ে দেওয়া মা বিহনে ছেলে দুদিনও টিকে থাকতে পারে না। নিজের অহং পূর্ণ করা হলো, আমাকে শিক্ষা দেওয়া হলো। অথচ দেখতে গেলে তার গোসা করে চলে যাওয়ার মতো কিছুই হয়নি। গতকাল ছুটির দিন ছিল। ভাস্কর বাজার থেকে শখ করে কুমড়ো ফুল নিয়ে এসেছিল বড়া ভাজা খাবে বলে। অয়েলি ফুডে বরাবর আমার অ্যালার্জি। এক কড়াই তেলে ডুবিয়ে ভাজা জিনিস আমি নিজেই খেতে পারবো না, ভাস্করকে খেতে দিই কি করে? তাই কুমড়ো ফুলগুলোতে অল্প চালের গুঁড়ো ছড়িয়ে মেখে একসাথে কড়াইতে ঢেলে দিলাম। ভাজাও হলো, তেলও কম লাগলো। শাশুড়ি মা রান্নাঘরেই ছিলেন। হাই হাই করে উঠলেন, এ কি করলি? ভাস্কর এত শখ করে এনেছে, দিলে তো শেষ করে। কি শেষ করেছি? এক গাদা তেলে বড়া ভাজা খাওয়া শরীরের জন্য খারাপ, আমি ঠান্ডা গলায় বলেছি। এমনিতেই আমার রান্নার সময় তার আশেপাশে ঘুরঘুর করা আমার মোটেই পছন্দ নয়। তার উপর খবরদারি করতেলে গায়ে জ্বলুনি ধরে। শাশুড়ি মায়ের অবশ্য বয়েই গেছে। তিনি দ্বিগুণ বিক্রমে বললেন, আমার ছেলেকে এইটুকুনি থেকে এত বড়টি করলাম, আজ তুমি শেখাতে আসছো ওর শরীরের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ? এতদিন ভুল করেছেন, আজও কি সেই ভুলই করতে হবে? আমি গলায় সঠিক অনুপাতে বিষ মিশিয়ে দিই। সেই বিষের জ্বালায় জ্বলে ওঠেন তিনি। আমাকে সাহায্য করার উদ্দেশ্যে ছেলেকে ডেকে আনেন। কুমড়ো ফুলগুলোর দশা দেখে ভাস্করও হাই হাই করে। কুমড়ো ফুল বাজারেই দেখতে পাই না, এত শখ করে আনলাম, দিলে তো সারে সর্বনাশ করে। কি সর্বনাশ করলাম? বড়া খাবো বলে এনেছিলাম, ঘ্যাট খাবো বলে নয়। ভাস্কর ক্ষোভ প্রকাশ করে। শাশুড়ি মায়ের মুখে বিজয়িনীর হাসি। আমি শক্ত হয়ে উঠি। এনাকে জিতে দিতে দেওয়াই যাবে না কিছুতে। গলাটা যথাসম্ভব কাঁদো কাঁদো করে বললাম, আমি তো তোমার ভালোর জন্যই করলাম। বেশি তেলের রান্না শরীরের জন্য কত খারাপ জানো না? একদিন খেলে কিচ্ছু হয় না, মা কত সুন্দর ভাজি, তুমি সব নষ্ট করে দিলে। ভাস্কর তবু নরম হয় না। ছাড়ো দেখি, তুমি সরে যাও, আমি ঠিক করে ভেজে দিচ্ছি। শাশুড়ি গর্বিত ভঙ্গিতে এগিয়ে আসে। ঠিক আছে, আমি আর কখনো রান্না করতে আসবো না, ভুল হয়ে গেছে। শেষ অস্ত্র প্রয়োগ করি আমি। আমার মুখের দিকে তাকিয়ে ভাস্কর বলে, মা ছেড়ে দাও, তেলে ভাজা খাওয়া সত্যি ভালো নয়। এর মানে আমি এতদিন ভুল করেছি? শাশুড়ি থমথমে মুখে বলেন। সেটা আমি কখন বললাম? ভাস্কর অসহায় ভঙ্গিতে বলেন। তুই সেটাই বলেছিস। ইতু তুমি সরে এসো, মা করুক বড়াগুলো। ভাস্কর বেগতিক দেখে আমাকে বলে। বললেই হলো, চপচাপে তেলে ভাজা কিছুতেই খেতে দেব না তোমাকে। আমি অনর। কিছুতেই আমাকে বাগিয়ে আনতে না পেরে রাগ করে শেষ পর্যন্ত মেয়ের বাড়ি চলে গেছেন শাশুড়ি। এখন যতদিন ভাস্কর ফিরিয়ে না আনছে সেখানেই পড়ে থাকবেন। ভাস্কর আমাকে বোঝানোর চেষ্টা করেছে। কেন অমন করলে? মাকে করতে দিতেই পারতে। আমি চুপ করে থেকেছি। তেলে ভাজা খেলে ক্ষতি হয় বলে যতটা না, তার চেয়েও বেশি হার জিতের লড়াই ছিল ওটা আমার কাছে। স্বামীর ভালোবাসা নাকি ছেলের ভালোবাসা, কোনটা যেতে সেটাই দেখার ছিল। যদিও এত সহজে সেটা বোঝার উপায় নেই,
ভাস্কর একবার আমার হয়ে বলে তো পরক্ষণেই আবার মায়ের হয়ে বলল, যেন নিজস্ব কোনো মতামতই নেই ওর। কাউকে রাগাবে না, সবাইকেই তোয়াজ করতে হবে। মেরুদণ্ডহীন। মনে মনে রেগে উঠি আমি। এর মধ্যে ভাস্করের দিদি ফোন করে আমার রাগ বাড়িয়ে দিয়েছেন। মা আবার রেগে গেল কেন ইতু? বোঝো না কেন, মায়ের বয়স হয়েছে, একটু সামলে চলো না প্লিজ। প্রচন্ড রাগ হলেও কিছু বলিনি, কারণ এমনিতে দিদিকে বেশ ভালোই লাগে আমার। সারাদিন একা একা থেকে দুপুরে বিছানায় শুয়ে শুয়ে হাঁপিয়ে উঠলাম। বেরিয়ে পড়লাম শেষ পর্যন্ত। গন্তব্য আমার দিদির বাড়ি। ভাস্করকে একটু শিক্ষা দিতে হবে। বাড়ি ফিরে আমাকে না পেয়ে দৌড়ে আসতে হবে। শাশুড়ি আবার মেয়ের বাড়িতে গিয়ে উঠেছেন শুনে দিদি মুখ টিপে হাসে। যাই বলিস না কেন, ভাস্কর কিন্তু মায়ের খোকাটি আছে এখনো। তুই আর ওকে মানুষ করতে পারলি না। ভাস্করের নিন্দে কেন যেন সহ্য হয় না আমার। গোমরা মুখে বলি, এতে ভাস্করের কি দোষ দেখলি? ও মা, বুঝতে পারলি না বুঝি? ভাস্করের উচিত ছিল তাকে ওখানেই ফেলে রাখা। দুদিন পর পর রাগ দেখিয়ে মেয়ের বাড়ি দৌড়ানো বেরিয়ে যেত। তা না হলে দুদিন যেতে না যেতেই মাকে ফিরিয়ে আনতে দৌড়ায়। তুই একটু বলিস ওকে, নাকি তোর কথা শোনে না? না, ঠিক তা নয়, তবে মাকে সত্যি ও বড্ড ভালোবাসে। তাই বলে তোর কথা শুনবে না? বিয়ে করেছে, এখনো মায়ের আঁচল ধরে থাকবে নাকি? এমন করে বলছিস কেন বারবার? মাকে ভালোবাসা কি অন্যায়? ফুঁসে উঠি আমি। ও মা, তুই তো নালিশ করলি, তাই তো বললাম। দিদি অবাক। তাই বলে ভাস্করকে এভাবে বলবি? ছাড় এখন, অন্য কথা বল। দিদির ওপর মেজাজটা খিচড়ে রইল আমার। ভাস্কর ঠিক যথাসময়ে হাজির। দিদির বাড়ি থেকে আমাকে নিয়ে বেরিয়ে পড়ল এক সময়। ট্যাক্সিতে উঠে বাঁকা হাসিতে বলল, তোমার গুণবতী দিদি নিশ্চয়ই অনেক মন্ত্র দিয়ে দিয়েছে তোমার কানে। মানে? আমি ভুরু কুচকে তাকালাম। দেখেছি তো তোমার জামাইবাবুটিকে যেভাবে বগল দাবা করে রাখে। চুপ করো তো তুমি। ওদের ভালোবাসা দেখলে আসলে হিংসে হয় তোমার, তাই এভাবে বলছো। আমি রুখে দাঁড়াই। ভালোবাসা না ছাই, বেচারা সমরদার ওর ওপরে ছড়ি ঘোরাচ্ছে তোমার খান্ডারিনী দিদি। খবরদার আমার দিদির সম্বন্ধে এভাবে কথা বলবে না বলেই চমকে উঠি। একটু আগেই ভাস্করের হয়ে দিদির সাথে লড়ে এসছি না? ভাস্করের নিন্দেও সহ্য হয় না, দিদিরটাও না। মার বউয়ের মাঝখানে পড়ে ভাস্কর বেচারাও বা কি করবে? ভালোবাসে তো দুজনকে। দুই কুল রক্ষা করার দায় শুধু ছেলেদের নয়, মেয়েদেরও একইভাবে দুদিকেরই মান রক্ষা করে চলতে হয় যে। ভালোবাসা যে বড় দায়। হেসে ফেলি আমি। ভাস্কর অবাক হয়ে বলে, হাসছো কেন? ভাবছি আমরা দুজনেই একই পথের যাত্রী। মানে? ভাস্কর তেরছা চোখে তাকিয়েছে। কিচ্ছু না, কাল মাকে ফিরিয়ে নিয়ে এসো। আমি হেসে ভাস্করের দিকে সরে বসি। শেষ হলো আজকের ছোট্ট গল্প, দায়। কলমে মাধবী ভট্টাচার্য। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ, নাম গল্পগুজব, গল্পগুজব, কলমে মাধবী।